প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, দ্বিতীয় মেয়াদে মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পৃথিবীর প্রায় 60টি দেশের উপর বিভিন্ন হারে ট্যারিফ ইম্পোজ করেছে এবং তারই ট্যারিফ ইম্পোজ করার পরে পৃথিবীর প্রায় প্রতিটা মানুষের কাছে ট্যারিফ কথাটা অত্যন্ত প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ হয়ে দাঁড়িয়েছে। অথচ পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না ট্যারিফ ইম্পোজের উপর আমেরিকার রয়েছে একটা লজ্জাজনক পরাজয়ের ইতিহাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমেরিকার সেই ট্যারিফ ইম্পোজের লজ্জাজনক ইতিহাসের আমি আপনাদের সাথে পুনরাবৃত্তি করব বা বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখলে আপনি নিজেও অবাক হবেন যে আমেরিকা ইতিহাসের বিভিন্ন সময় ট্যারিফ ইম্পোজ করে তারা পৃথিবীকে মহামন্দার কবলে যেমন ঠেলে দিয়েছিল, তেমনি তারা ইকোনমিক পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল। তো বন্ধুরা, চলুন যাই আজকের ভিডিওর বিস্তারিত আলোচনাতে। আজকের ভিডিওর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা একটু জেনে নিই আসলে ট্যারিফ কি। সাধারণত একটি দেশ তার ইম্পোর্ট বা আমদানির উপর যে হারে ট্যাক্স ধার্য করে এবং এই ইম্পোর্টের উপর ট্যাক্সটাকেই বলা হয় থাকে ট্যারিফ বা শুল্ক। ইম্পোর্টের উপর ট্যারিফ বা শুল্ক ধার্য করে সাধারণত ওই দেশের ইন্ডাস্ট্রিয়াল বা ইন্টারনাল যে প্রোডাকশন সিস্টেম সেটাকে তারা সেভ করতে চায় বা রক্ষা করতে চায়। এক কথায় তাদের দেশের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পকে রক্ষা করার জন্য তারা যে কোনো দেশে আসলে ইম্পোর্টের উপর ট্যারিফ তারা ধার্য করে থাকে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর শুরুতে আসলে ট্যারিফের কনসেপ্টটা ছিল প্রতিটা দেশের তাদের যে গভর্নমেন্টের রেভিনিউ, সেই রেভিনিউ কালেকশনের একটা প্রধান সোর্স। ইতিহাসে পৃথিবীতে সর্বপ্রথম গ্রিস তাদের কৃষি পণ্যের উপর 2% হারে ট্যারিফ ইম্পোজ করে এবং এটার প্রধান উদ্দেশ্য ছিল তাদের গভর্নমেন্টের যে রেভিনিউ, সেই রেভিনিউ কালেকশনকে বাড়ানো বা রেভিনিউ কালেকশনের উৎস হিসেবে এই ট্যারিফকে তারা ধার্য করেছিল। বন্ধুরা, আমেরিকাও 1798 সাল থেকে 1913 সাল পর্যন্ত তারা তাদের টোটাল ফেডারেল গভর্নমেন্টের যে রেভিনিউ কালেক্ট করতো তারপরে 50 থেকে 90% রেভিনিউর সোর্স ছিল এই ট্যারিফ। আমেরিকা সর্বপ্রথম 1913 সালে তারা আয়কর ধার্য করা শুরু করে। 1913 সালের পূর্বে তাদের যে নাগরিক তাদেরকে আয়কর দিতে হতো না বা আয়করের সিস্টেম ছিল না। এটা 1913 সালেই আয়করের প্রবর্তনটা আমেরিকা প্রথম শুরু করে। তার মানে 1913 সালের পূর্বে আমেরিকার প্রায় 90% পর্যন্ত তাদের ফেডারেল গভর্নমেন্ট, এক কথায় বলতে গেলে তাদের গভর্নমেন্ট রেভিনিউর সোর্স ছিল হলো এই ট্যারিফ। প্রিয় বন্ধুরা, তারা এটা আসলে কি এক কথায় বলতে গেলে প্রাচীনকালে ট্যারিফটাকে আসলে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট রেভিনিউ প্রধান সোর্স হিসেবেই বিবেচনা করা হতো, কিন্তু আধুনিক কালে কিন্তু কনসেপ্টটা অন্য হয়েছে। আধুনিক কালে আসলে ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রোলের মেকানিজম হিসেবেই প্রধানত ট্যারিফকে ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি একটা পরিসংখ্যান দিই তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা আসলে বর্তমান সময়ে গভর্নমেন্ট রেভিনিউ সোর্স হিসেবে কতটা কাজ করছে। যেমন আমেরিকার উদাহরণই যদি আমি দিই আপনাদেরকে, আমেরিকা আমি আগেই বললাম যে 1913 সাল পর্যন্ত এর সোর্স অফ রেভিনিউর টোটাল গভর্নমেন্ট রেভিনিউর পরিমাণ ছিল প্রায় 90%, ওকে, 50 থেকে 90%। অথচ 2024 সালে আমেরিকার গভর্নমেন্টের টোটাল ট্যারিফ থেকে কালেকশনের পরিমাণ ছিল অনলি $77 বিলিয়ন। আর 2024 সালে টোটাল গভর্নমেন্ট রেভিনিউর তারা যে কালেক্ট করেছে তার মধ্যে ট্যারিফের কন্ট্রিবিউশন হচ্ছে অনলি 1.57%। ফলে এটা আসলে প্রতিটা দেশের চিত্রই ঠিক এরকম, কেননা এখন আসলে কোনো দেশই এটাকে মানে ট্যারিফকে তারা আসলে গভর্নমেন্টের যে রেভিনিউ কালেকশনের প্রধান সোর্স হিসেবে বিবেচনা করে না, এটাকে ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রোল মেকানিজম হিসেবে তারা এটাকে ব্যবহার করে। তো যাই হোক বন্ধুরা, আমরা যদি আমেরিকার ট্যারিফ ইম্পোজের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমাদের প্রথমেই মনে পড়বে 1922 সালের কথা। 1922 সালে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওয়ারেন জি হার্ডিংস। ওয়ারেন জি হার্ডিংসের শাসনামলে 1922 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফোর্টনি ম্যাককাম্বার ট্যারিফ অ্যাক্ট নামের তারা একটা বিল কংগ্রেসে পাশ করে এবং এই ফোর্টনি ম্যাককাম্বার ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে তারা 40% পর্যন্ত 2022 সালে তারা ট্যারিফ ইম্পোজ করে। এবং তাদের এই তারা যে ফোর্টনি ম্যাককাম্বার ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে তারা যে এই 2022 সালে ট্যারিফ ইম্পোজ করেছিল এবং এটা বেসিক্যালি তারা ইউরোপিয়ান কান্ট্রির উপর করেছিল, কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোই আসলে তখন ছিল মার্কেট প্লেয়ার, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেয়ার এবং ওয়ার্ল্ড ডোমিনেশন করতো তখন ইউরোপিয়ান মার্কেট। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশের উপর তারা আসলে তাদের এই 2022 সালের 40% ট্যারিফটা ইম্পোজ করেছিল। আমেরিকা ভেবেছিল তারা লাভবান হবে এবং ইউরোপ তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কিন্তু চিত্রটা আসলে উল্টো হয়েছিল। তখন প্রথম বিশ্বযুদ্ধের ধবল কেবল ইউরোপ মহাদেশ কাটিয়ে উঠতে শুরু করেছে।
তো ওই সময়ই এই ফর্টনি ম্যাককাম্বার ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে যখন মার্কিন যুক্তরাষ্ট্র 40% ট্যারিফ ইম্পোজ করলো, তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা তাদের ইন্ডিজিনিয়াস বা তাদের নিজস্ব দেশের প্রোডাকশনকে আস্তে আস্তে বাড়াতে শুরু করলো। এবং ফলে কি হয়েছিল, আমেরিকারই এতে বেশি ক্ষতি হয়েছিল। এবং সেই সাথে আমেরিকাও তাদের কৃষিপণ্য উৎপাদনে মনোযোগ দিয়েছিল এবং কৃষকদেরকে বা তাদের যে ন্যাশনাল ইন্ডাস্ট্রি ছিল সেগুলোকে তারা বিভিন্নভাবে স্টিমুলেশন করে তারা তাদের ডোমেস্টিক প্রোডাকশনকে আরও বেশি রিলিজ করেছিল। ফলে কৃষিপণ্যের দাম মার্কেটে অনেক কমে গিয়েছিল এবং কৃষকরা বিভিন্নভাবে লস হতে ছিল। এবং কৃষক বা প্রান্তিক লেভেলের জনগোষ্ঠী তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার ছিল তাদের প্রতি তারা ব্যাপকভাবে মানে ক্ষোভে ফেটে পড়েছিল। এবং আমেরিকা ওই সময়ে 1922 সালেই কিন্তু এই প্রথমবার ব্যাপক হারে ট্যারিফ ইম্পোজ করে তাদের প্রথমবার ইকোনমিক ধাক্কা সামলাতে হয়েছিল বা প্রাথমিক পর্যায়ে তাদেরকে বহন করতে হয়েছিল এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর আসলে বিজয় হয়েছিল। প্রিয় বন্ধুরা, এরপরে আমেরিকা পরবর্তীতে তাদের এই যে ইকোনমিক যে তাদের রিসেশন শুরু হলো ওই ফোর্টনি ম্যাককাম্বার ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে 1922 সালে, এর ধারাবাহিকতা পরবর্তীতে তারা 1929 সালে দ্য স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট নামে নতুন একটি অ্যাক্ট তারা প্রবর্তন করে। এবং এই 1929 সালে এই আইনটা পাশ হলেও আসলে এই আইনটা কার্যকর হয়েছিল 1930 সালে। 1929 সালে তারা আবার সমগ্র পৃথিবীর উপর বা ইউরোপিয়ান কান্ট্রির উপর তারা নতুন করে আবার 20% ট্যারিফ ইম্পোজ করে। 1929 সালে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হারবার্ট হুভার। 1929 সালে তারা দ্য স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে যে 20% নতুন ট্যারিফ ইম্পোজ করেছিল, এই ট্যারিফের এগেনস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের 1026 জন বিখ্যাত অর্থনীতিবিদ কংগ্রেসম্যানদেরকে বিভিন্নভাবে তারা এই ট্যারিফ অ্যাক্টটা পাশ করতে নিষেধ করেছিলেন। এবং প্রায় 179 জন আমেরিকার বিখ্যাত প্রফেসররাও তারা কংগ্রেসম্যানদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে এই আইনটা যাতে পাশ না করেন সে বিষয়ে তারা অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু কোনো কংগ্রেসম্যান বা তৎকালীন প্রেসিডেন্ট তারা কারো কথায় কোনো তোয়াক্কা না করে তারা এই দ্য স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্টটা পাশ করে 20% হারে তারা নতুনভাবে ট্যারিফ ইম্পোজ করে। 1930 সালের পরে এই নতুন ট্যারিফ যখন তারা ইম্পোজ করে তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোও আমেরিকান ইম্পোর্টের উপর নতুন করে আবার তারা রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করে এবং তারা আস্তে আস্তে আমেরিকার পণ্যগুলো বয়কট করতে শুরু করে। সেই সাথে তারা ঠিক 2022 সালের মতো নতুন করে আবার তাদের নিজস্ব প্রোডাকশনকে তারা আরও বেশি ত্বরান্বিত করে এবং নিজস্ব পৃথিবীর অন্যান্য কান্ট্রির মানুষগুলো তারা নিজস্ব প্রোডাকশনকে বেশি গুরুত্ব দিতে থাকে। এবং এর ফলে কি হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সমগ্র পৃথিবীর সাথে এতটাই বিচ্ছিন্ন করেছিল যে 2029 এবং 30 সালে টোটাল ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল বাণিজ্যের পরিমাণ 2/3 কমে যায়। এবং এর ফলে কিন্তু আমেরিকার ইকোনমিতেই প্রথম ধাক্কাটা লাগে, যার ফলে আমেরিকাতে দেখা দেয় বা মহামন্দার পূর্বাভাস। 1929 সালের পর থেকে শেয়ার মার্কেটে তাদের ধস হতে থাকে এবং 30 সালে গিয়ে তাদের এই ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় ইকোনমিক যে ডিপ্রেশন বা মহামন্দা সেটা প্রবলভাবে আঘাত করে এবং সেটা কিন্তু সমগ্র পৃথিবীতেই ছড়িয়ে পড়েছিল। ওকে, এবং 1930 সালে যে এই মহামন্দা মহামন্দার যে আগুন লেগেছিল ট্যারিফ নামের আগুন নিয়ে আমেরিকা খেলার কারণে সেই ট্যারিফের আগুনের পুড়ে সমগ্র পৃথিবীতেই কিন্তু মহামন্দা সমগ্র পৃথিবীর ইকোনমিকে পুড়ে সাকার করে দিয়েছিল। হুভার যখন এই ট্যারিফটা ইম্পোজ করেছিল ঠিক এই কারণেই 1932 সালে তাকে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে হারতে হয়েছিল। অলরেডি তখন পৃথিবীব্যাপী ব্যাপক হারে ইকোনমিক মহামন্দা চলছে, ইকোনমিক ডিপ্রেশন চলছে। ফলে তিনি 1932 সালে নির্বাচনে হেরে যান। ঠিক সেই নির্বাচনে একজন প্রখ্যাত চৌকস রাজনীতিবিদ ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তার নির্বাচন প্রচারণায় এই ইকোনমিক ডিসিশন থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে জনগণকে রূপরেখা দেন। এবং ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি নির্বাচনের ইশতেহারে বলেন যে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে তিনি ট্যারিফটাকে একটা মডিফাইড ফর্মে আনবেন, ট্যারিফ রিডাকশন করে আমেরিকান ইকোনমিকে আবার উনি ফিরিয়ে আনবেন। ঠিক সে ইশতেহারের ভিত্তিতে কিন্তু আমেরিকার প্রতিটা জনগণ তার সেই ইশতেহারে ফেদ করে এবং তাকে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করেছিল 1932 সালে। প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর 1934 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট উনি দ্য রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্ট পাশ করেন এবং দ্য রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্ট পাশ করার মাধ্যমে পূর্বের হাই যে ট্যারিফ ছিল এটাকে উনি হ্রাস করে দেন। দ্য রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয় এবং এই ক্ষমতা বলে
একজন প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট যে কোনো দেশের উপর ধার্যকৃত শুল্ক উনি 50% পর্যন্ত হ্রাস করার ক্ষমতা পান। পরে দ্য ফ্র্যাঙ্কলিন ডা রুজভেল্ট 1934 সালে এই দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্টের উনি ব্যাপকভাবে এর বাস্তবায়ন করেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপর আরোপিত যে ট্যারিফ ছিল সেই ট্যারিফকে উনি হ্রাস করে দেন। ফলে ইন্টারন্যাশনাল বাণিজ্য আরও বেশি গতি পায়। দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা এতটা বেশি প্রভাব ফেলেছিল ওই সময়ে যে 1934 সালের পরে আমেরিকা পৃথিবীর থেকে যতগুলো ইম্পোর্ট করে ঠিক তার টোটাল ইম্পোর্টের উপর, টোটাল ইম্পোর্ট আইটেমের প্রায় 70% আইটেম হচ্ছে তারা জিরো ট্যারিফে ইম্পোর্ট করে। 1934 সালের দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্টের পরে আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট করার ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা পালন করে। বলতে গেলে যে ফ্র্যাঙ্কলিন ডা রুজভেল্ট 1934 সালের যে দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্ট তারা প্রবর্তন করেছিল বা কংগ্রেসে পাশ করেছিল, তারপরে পৃথিবীতে আসলে গ্লোবাল বিজনেসের দ্বার উন্মোচিত হয় এবং ইন্টারন্যাশনাল যে বিজনেস বা ট্রেডটা আরও বেশি গতিশীল হয় এবং আমেরিকাও তখন এর থেকে বেশি বেনিফিটেড হয় এবং আমেরিকার যে 1929 সালের শুরু হওয়া যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, সেই ডিপ্রেশন থেকে আস্তে আস্তে তারা বেরোতে সমর্থন হয়। 1934 সালের দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্টের ফলেই কিন্তু 1939 সালের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন ছিল এই ডিপ্রেশন থেকে তারা জাস্ট বেরিয়ে আসে এবং এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে তারা সক্ষম হয়েছে। যদিও অনেক ইকোনমিক্স বা পৃথিবীর বিখ্যাত অর্থনীতিবিদ মনে করেন আসলে যে 1929 সালে আমেরিকা যে সমগ্র পৃথিবীতে ডিপ্রেশন ছড়িয়ে দিয়েছিল সেটার প্রধান বা মূল উদ্দীপক ছিল হলো এই শুল্ক নিয়ে আমেরিকার খেলা করা। শুল্ক নামক এই ইকোনমিক আগুন নিয়ে খেলা করার ফলেই কিন্তু আসলে 1929 সালের এই মহামন্দাটার সূচনা হয়েছিল। আবার অনেক ইকোনমিক্স যদিও বা অনেক অর্থনীতিবিদ মনে করেন যে আসলে শেয়ার বাজার যে 1929 সালে যে আমেরিকার ধস হয়েছিল সেই ধস থেকে তাদের মহামন্দা হয়েছিল, কিন্তু তারাও স্বীকার করেন যে এই 1929 সালের মহামন্দাকে আমেরিকার যে 1922 সাল এবং 1929 সালের যে বিভিন্ন অযৌক্তিক ট্যারিফ ইম্পোজ করেছিল বা ট্যারিফ অ্যাক্ট পাশ করে যে তারা হাই ট্যারিফ তারা ইম্পোজ করেছিল এবং এই জন্য আসলে এই ট্যারিফ ইম্পোজটা এই মহামন্দাতে আরও বেশি উদ্দীপক হিসেবে কাজ করেছিল। তো যাই হোক না কেন, এটা সর্বজন স্বীকৃত পৃথিবীব্যাপী 1929 সালের যে মহামন্দা আর আগুনে আমেরিকা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, এটার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যে তাদের এই ট্যারিফ নামক আগুন নিয়ে খেলার ফল, এটা সকল অর্থনীতিবিদই স্বীকার করে থাকেন। প্রিয় বন্ধুরা, দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্ট ফ্র্যাঙ্কলিন ডা রুজভেল্টের সময় যে পাশ করেছিলেন, তারপরে উনি ব্যবসাকে উদারীকরণ করেন এবং ব্যবসা বাণিজ্যকে সমগ্র পৃথিবীতে আরও বেশি লিবারাল করে তোলেন এবং আমেরিকায় তখন নিজস্ব ইনিশিয়েটিভে বা আমেরিকার উদ্যোগেই কিন্তু তখন আসলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা গঠিত হয়েছিল, যার ফলে পৃথিবীর এক্সপোর্ট ইম্পোর্টটা আরও বেশি ত্বরান্বিত হয়েছিল, পৃথিবীর ইকোনমি আরও বেশি গতিশীল হয়েছিল, গতি পেয়েছিল এবং পৃথিবীর গ্লোবালাইজেশনটা আজকে এই আধুনিক সময় এসে পৌঁছেছিল। প্রিয় বন্ধুরা, ঠিক আজকে 2025 সালের আগ পর্যন্ত দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্ট পাস করার পরে আমেরিকা যে পরিমাণ যতগুলো আইটেম পৃথিবীর থেকে ইম্পোর্ট করে তার প্রায় 70% তারা কিন্তু জিরো ট্যারিফে ইম্পোর্ট করে থাকে। দ্য রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট এই আইনটা পাস করার পরে তারা এতটা বেশি ইন্টারন্যাশনাল বাণিজ্যে উদার হয়েছিল। অথচ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালে নির্বাচন হয়ে উনি কিন্তু আবার সেই 2022 সাল বা সেই 1913 সালে ফিরে গিয়েছেন এবং উনি আবার সেই পৃথিবীতে 2029 সালের যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, সেই ডিপ্রেশন নিয়ে হয়তো বা পতিত করার একটা পায়তারা করছেন। প্রিয় বন্ধুরা, এটা অন্তত সর্বজন স্বীকৃত যে আমেরিকা আবার নতুন করে যে শুল্ক নামক আগুন নিয়ে বা ট্যারিফ নামের আগুন নিয়ে খেলা শুরু করেছে। এই খেলায় যদি তারা মেতে ওঠেন, আবার যদি নতুন করে হাই যে শুল্ক তারা ডিক্লেয়ার করেছেন, এই শুল্কটা যদি সত্যিকারই তারা ইমপ্লিমেন্ট করেন, তাহলে সেই 1929 সালের মতো তারা যে আবার সমগ্র পৃথিবীতে মহামন্দা ছড়িয়ে দিবেন বা সমগ্র পৃথিবী মহামন্দার কবলে পতিত হবে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের এই আধুনিক সভ্য জগতে, এই গ্লোবালাইজেশনের জগতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে নতুন আবার যে পৃথিবীকে অশান্ত করার খেলায় মেতে উঠেছেন, এই খেলার আসলে শেষ কোথায় এটা আসলে ভবিষ্যতে আমাদেরকে বলে দেবে। পৃথিবীর যে 60টি দেশের উনি খুব হাই রেজের ট্যারিফ ইম্পোজ করেছে,
সেই তারিফগুলো শুধুমাত্র চায়না ছাড়া অন্যান্য দেশগুলোর উপর এই তারিফকে স্থগিত ঘোষণা করেছেন 3 মাসের জন্য। চায়নার উপর উনি খুব হাই পরিমাণ তারিফ ইম্পোজ করেছে, সেটা প্রায় 125%। আমাদের বাংলাদেশের উপরে উনি 37% তারিফ উনি ডিক্লেয়ার করেছিলেন। যদিও বর্তমান সময়ে আমি যেটা বললাম, চায়না ছাড়া পৃথিবীর অন্যান্য সব যে দেশগুলো 60টি দেশের উপর উনি ট্যারিফ ইম্পোজ করেছিলেন, ওই 60টি দেশের একমাত্র চায়না ছাড়া বাকি দেশগুলোর উপর যে ট্যারিফ ইম্পোজ সেটা উনি 3 মাসের জন্য স্থগিত করেছেন। আশা করি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের বোধোদয় হবে এবং তারা এই যে স্থগিতাদেশ করেছেন এটাকে পার্মানেন্টলি অবসলিউট করে দেবেন। এবং আমরা চাইবো যে ওয়ার্ল্ড যে ট্রেডকে এটাকে অশান্ত না করতে, এবং আমরা চাইবো যে সমগ্র পৃথিবীর উপর যে নতুনভাবে তারা যে ট্যারিফ ইম্পোজ করেছে এই সমগ্র ট্যারিফকে তারা অবসলিউট করবেন এবং গ্লোবালাইজেশনের যুগে আরও বেশি উদারতার পরিচয় দেবে। তাহলে এই পৃথিবীতে আর আমি আশা করি 1929 সালের যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন সেটা ফিরে আসবে না। আর যদি সত্যি আমেরিকা যদি 3 মাস পর আবার এই 60টি দেশ সহ নতুন অন্য দেশের উপর তারা যদি ট্যারিফ ইম্পোজ করে, তাহলে সমগ্র পৃথিবী আবার দেখবে সেই 1929 সালের মহামন্দা এবং ইকোনমিক গ্রেট ডিপ্রেশন, এবং তার ভয়াবহতা যে 1929 সালের চাইতে আরও বেশি ভয়াবহ হবে সেটা আমাদের সকলকেই স্বীকার করে নিতে হবে। জানি না আসলে সেই পরিণতিটা কতটা ভয়াবহ হবে। আমরা সবসময় আশা করব সেই পরিস্থিতি যেন না হয়। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রতিটা দেশকে নিয়ে সুখে সমৃদ্ধিতে এবং শান্তিতে বসবাস করার একটা বসবাসযোগ্য পৃথিবী সকলের সামনে তুলে ধরবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।